মাধ্যমিক সাজেশন 2025 ইতিহাস 2 মার্কের উত্তর সহ 100% কমন সাজেশন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক 100% কমন 2 মার্কের উত্তর সহ সাজেশন। এখানে দেখো 2টি অথবা 3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি প্রশ্ন। এই 11টি প্রশ্ন লিখতে আসবে, এর জন্য মার্ক 22, প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক বরাদ্দ 2। প্রথম প্রশ্ন 1, সামরিক ইতিহাস বলতে কী বোঝো? উত্তর, প্রাচীনকাল থেকে সংঘর্ষের মাধ্যমে ইতিহাসের গতি বয়ে চলেছে। যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধাস্ত্রের বিবর্তন, সামরিক বাহিনীর প্রকৃতি ও সমর কুশলতা, যুদ্ধের প্রকৃতি ও প্রভাবকে তুলে ধরা হলো সামরিক ইতিহাস। সামরিক ইতিহাস। 2, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? উত্তর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্বগুলি হল: প্রথমত, সংবাদপত্র কিভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়। দ্বিতীয়ত, ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে। 3 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? উত্তর, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন 19 শতকের প্রথমার্ধে বাংলায় সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে এই আন্দোলন ধর্মীয় ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। 4 নম্বর প্রশ্ন, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? উত্তর, বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন। 1836 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব তারই। 5 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? উত্তর, দুদু মিয়ার কোনো যোগ্য উত্তরাধিকারী ছিল না, তাই নেতৃত্বের অভাবে আন্দোলন দুর্বল হয়ে পড়ে। অপরদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে এই আন্দোলন চাপা পড়ে যায়। এভাবেই ফরাজি আন্দোলনের সমাপ্তি ঘটে। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে উঠেছিল? উত্তর, কোল বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে পৃথক অঞ্চল গঠন করে এবং ওই অঞ্চলে কোলদের প্রচলিত প্রথা চালু করে। 7 নম্বর প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? উত্তর, 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শিক্ষার প্রসার, সমাজ সংস্কার ইত্যাদির ভিত্তিতে ভারতে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে থাকে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, জমিদার সভা, জাতীয় কংগ্রেস ইত্যাদি। তাই 19 শতককে ঐতিহাসিক অনিলশীল সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 8, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? উত্তর, ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমাজের প্রচলিত দুর্বলতা, রাজনৈতিক দ্বিচারিতা, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলিকে ব্যঙ্গের মোড়কে কৌতুক মিশ্রিতভাবে পরিবেশিত করা হয়। যেমন গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে ব্রিটিশ অপশাসন, কলকাতার বাবু সম্প্রদায়ের মানুষের ভণ্ডামি ইত্যাদি বিষয়গুলি প্রকাশ করেন। 9 নম্বর প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তর, 19 শতকে গড়ে ওঠা জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি মৌলিক পার্থক্য ছিল। 1, জমিদার সভা ছিল মূলত জমিদার ও ধনী ব্যবসায়ীদের সংগঠন। অন্যদিকে ভারত সভা সর্বস্তরের মানুষকে নিয়ে গণসংগঠন গড়ে তুলেছিল। 2, জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল বাংলা, বিহার ও ওড়িশার জমিদারদের স্বার্থ রক্ষা করা। অন্যদিকে ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। 10 নম্বর প্রশ্ন, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? উত্তর, ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক। 1876 খ্রিস্টাব্দে কলকাতার বউবাজার স্ট্রিটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS প্রতিষ্ঠা করেন। 11 নম্বর প্রশ্ন, একা আন্দোলন শুরু হয় কেন? উত্তর, এই আন্দোলনের একজন নেতার নাম লেখো। উত্তর দেখে নেওয়া যাক। কৃষকদের উপর অতিরিক্ত 50% কর বৃদ্ধি, কর আদায়ে সীমাহীন অত্যাচার, প্রভুর জমি ও খামার কৃষকদের বিনা বেতনে বেকার শ্রমদানের বিরুদ্ধে একা আন্দোলন শুরু হয়েছিল। একা আন্দোলনের একজন উল্লেখযোগ্য নেতার নাম মাদারিপাশি। 12 নম্বর প্রশ্ন, আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? উত্তর, আল্লুরি সীতারাম রাজু একজন ভারতীয় বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিলেন। 13 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? উত্তর, 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে বন্দী আজাদ হিন্দ বাহিনীর অন্যতম সেনাপতি রশিদ আলীর বিচার হয়। বিচারে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এই দণ্ডের প্রতিবাদে মুসলিম ছাত্রলীগ কলকাতায় 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। 14 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ইংরেজি বিভাগের ছাত্রী ও স্বাধীনতা সংগ্রামী লীলা নাগ 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। দীপালি সংঘ প্রতিষ্ঠার কারণ: 1. নারী শিক্ষার উন্নয়ন। খ. নারীদের কুপ্রথার কবল থেকে মুক্ত করা। গ. নারীবাদী চেতনা তৈরি করা। 15 নম্বর প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? উত্তর: গুরুচাঁদ ঠাকুর একজন বাঙালি হিন্দু সমাজ সংস্কারক ও শিক্ষাব্রতী। তিনি মতুয়া মহাসংঘ উন্নয়ন, দলিত হিন্দুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের পথিকৃৎ। তৎকালীন ব্রাহ্মণ কর্তৃক চণ্ডাল তথা নিচু জাতের প্রতি নিপীড়ন ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা সকল প্রতিবন্ধকতা দূর করে নমশূদ্র নামকরণ করেন। 16 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তর: 1953 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় এবং মাদ্রাজ প্রদেশের তেলুগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে অনশন করে পত্তি শ্রী রামালু মৃত্যুবরণ করার পর কেন্দ্রীয় সরকার রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। 17 নম্বর প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? উত্তর: আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলির মধ্যে অন্যতম বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী। কারণ প্রথমত এ ধরনের রচনায় সমাজে নানান স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে, যেগুলি তারা ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করে। এই ঘটনাগুলির মাধ্যমে সমকালের ইতিহাস ও সংস্কৃতি ধরা থাকে। দ্বিতীয়ত এগুলি থেকে সেই সময়কার সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে নানান তথ্য ও ধারণা পাওয়া যায় এবং এ কারণেই এগুলি পরোক্ষ বিষয় নয়, তা প্রত্যক্ষ বিষয়। 18 নম্বর প্রশ্ন, বাংলার নারী শিক্ষার বিকাশে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল? উত্তর: রাধাকান্ত দেবের অনুপ্রেরণায় লেডিস অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ফিমেল স্কুল, উত্তরপাড়া বালিকা বিদ্যালয় ও কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যা নারী শিক্ষার প্রসারে সহায়ক ছিল। 19 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? উত্তর: 19 শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইড ভিভিয়ান ডিরোজিও নেতৃত্বে তার অনুগামী একদল যুবক বাংলার সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক আন্দোলনের সূচনা করে। ডিরোজিও ও তার অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ গোষ্ঠী নামে এবং তাদের উদ্যোগে পরিচালিত আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। 20 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। উত্তর: ব্রাহ্ম সমাজের উল্লেখযোগ্য দুটি সমাজ সংস্কারমূলক কাজ হলো: 1. বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য 3 আইন প্রণয়নে সরকারকে বাধ্য করা। 2. শিক্ষার প্রসার, নারী স্বাধীনতা প্রভৃতির পক্ষে জনমত গড়ে তোলা। 21 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। উত্তর: ইন্টারনেট ব্যবহারের সুবিধা: 1. বিভিন্ন গবেষণা সংক্রান্ত নিত্য নতুন বহু তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায়। 2. ইন্টারনেটে প্রশ্ন লিখে সহজে সরাসরি উত্তর পাওয়া যায় বা তথ্যগুলি সম্পর্কে সহজে অবহিত হওয়া যায়। 22 নম্বর প্রশ্ন, বে এলাকা চাষ বলতে কী বোঝো? উত্তর: নীলকর সাহেবরা যখন নিজের জমিদারি জমিতে নীল চাষ করত তখন তাকে বলা হতো এলাকা চাষ, আর যখন নীলকর সাহেবরা নীল চাষিদের তাদের নিজেদের জমিতে চাষ করাতো তাহলে তাকে বে এলাকা চাষ বলা হতো। 23 নম্বর প্রশ্ন, জেমস লং স্মরণীয় কেন? উত্তর: ধর্মযাজক জেমস লং নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ প্রকাশ করে এই বিদ্রোহকে পরোক্ষভাবে সমর্থন করেছিলেন, এজন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। 24 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? উত্তর: 19 শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবাদ জেগে ওঠে। ওই সময় প্রথমে বাংলায় ও ক্রমে ক্রমে অন্যান্য প্রদেশেও বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে থাকে। সভা সমিতি গড়ে ওঠার প্রাচুর্যতা দেখে অধ্যাপক ডক্টর অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছেন। 25 নম্বর প্রশ্ন, গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কী? উত্তর: গভর্নর জেনারেল ব্রিটিশ সেনাবাহিনীর সর্বাধিনায়কের পদে অধিষ্ঠিত ছিলেন। ভাইসরয় এমন একজন ব্যক্তি ছিলেন যিনি রাজনৈতিকভাবে দায়িত্ব পালন করবেন এবং মুকুটের প্রতিনিধিত্ব করবেন। 26 নম্বর প্রশ্ন, ভারতমাতার চিত্রটি কেন গুরুত্বপূর্ণ? উত্তর: ভারতমাতার চিত্রের গুরুত্ব: ভারতমাতার ছবি বা পেইন্টিং, যেখানে ভারতের স্বদেশকে দেবী মূর্তি হিসেবে দেখানো হয়েছে, ভারতীয় জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক পরিচয়ের একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব হিসেবে বিবেচিত হয়। ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসে ভারতমাতার ছবি প্রায়শই সংহতি এবং গর্বের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। 27 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দেশ বলা হয় কেন? ভারতের কমিউনিস্ট পার্টিকে দেশ বলা হয় কারণ দলটি দুইবার প্রতিষ্ঠিত হয়েছিল। 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখান মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বার 1925 খ্রিস্টাব্দে কানপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল।
28 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস কবে কোথায় পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছিল? উত্তর, জাতীয় কংগ্রেস 1929 সালের লাহোর কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি জোরদারভাবে ঘোষণা করা হয়েছিল। 29 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? উত্তর, 1942 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। ব্রিটিশ শাসনকালে এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার। সর্বাধিনায়ক হন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। এই সরকারের বিভিন্ন বাহিনী গঠিত হয়। 30 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনের নাম তেভাগা হয়েছিল কেন? উত্তর, ভূমিহীন কৃষকদের দাবি ছিল উৎপাদিত ফসলের 3 ভাগের 1 ভাগ পাবে জমিদার মালিকেরা আর 2 ভাগ পাবে কৃষকেরা। 3 ভাগের 1 ভাগ অর্থাৎ তেভাগা থেকে আন্দোলনের নাম হয় তেভাগা আন্দোলন। 1946 সালে আন্দোলন শুরু হয়ে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের সাথে কৃষক সমাজ প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। দেশীয় রাজ্য বলতে কি বোঝো? উত্তর, ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকা ছাড়াও এদেশীয় রাজা বা শাসক দ্বারা স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল, যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, মহীশূর, বরোদা রাজ্য। 32 নম্বর প্রশ্ন, পত্তি শ্রীরামলু কে ছিলেন? উত্তর, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পত্তি শ্রীরামলু পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে 1952 খ্রিস্টাব্দের 19 অক্টোবর অনশন শুরু করে এবং 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর 3 দিন ধরে অন্ধ্রপ্রদেশ চরম বিক্ষোভে চলে যায়। অবশেষে পৃথক অন্ধ্রপ্রদেশের জন্ম হয়। তাকে পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্গাতা বলা হয়। 33 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর, পরিবর্তনের ধারার ইতিহাসের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চাতে নিত্য নতুন পরিবর্তন এসেছে। 1960-1970-এর দশকে আধুনিক ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস চর্চা বিশেষত্ব লাভ করেছে। বৈশিষ্ট্য, সামগ্রিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাসে রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি মানব জীবনের সামগ্রিক দিক আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সাধারণ মানুষের কথা। নতুন সামাজিক ইতিহাসে সমাজের নিচু তলার মানুষ এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের ইতিহাস গুরুত্ব লাভ করেছে। 32, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী গুরুত্বপূর্ণ কেন? উত্তর, আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলির মধ্যে অন্যতম হল বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী। কারণ প্রথমত, এ ধরনের রচনায় সমাজের নানান স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে, যেগুলি তারা ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছেন এবং এই ঘটনাগুলির মাধ্যমে সমকালের ইতিহাস ও সংস্কৃতি ধরা থাকে। দ্বিতীয়ত, এগুলি থেকে সেই সময়কার সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে নানান তথ্য ও ধারণা পাওয়া যায় এবং এ কারণে এগুলি পরোক্ষ বিষয় নয়, তা প্রত্যক্ষ বিষয়। 33, চার্লস উডের দেশবাস কি? উত্তর, স্যার চার্লস উড ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। তিনি 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবর্তনের জন্য একটি নির্দেশনামা পেশ করেন, যা উডের প্রতিবেদন বা ডিসপাস নামে পরিচিত। 34 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র কেমন ছিল? উত্তর, 1763 খ্রিস্টাব্দে শুরু হওয়া সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল বাংলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন। বিভিন্ন পণ্ডিত এই বিদ্রোহের বিভিন্ন চরিত্র উল্লেখ করে থাকেন। সন্ত্রাসবাদী চরিত্র, লর্ড ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের মধ্যে সন্ত্রাসবাদী চরিত্র লক্ষ্য করেছেন। কৃষক বিদ্রোহ, কারো কারো মতে এই বিদ্রোহ ছিল মূলত একটি কৃষক বিদ্রোহ। স্বাধীনতার যুদ্ধ, কেউ কেউ মনে করেন যে এই বিদ্রোহ ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন। 35 নম্বর প্রশ্ন, নীল চাষিরা কিভাবে তাদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিরোধ করত? উত্তর, নীল চাষিরা তাদের উপর অত্যাচার বন্ধ করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাতো। তারা নীল চাষ বয়কট করত। নীল চাষিরা তরবারি, বর্ষা, লাঠি প্রভৃতি নিয়ে সশস্ত্র প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করে। চাষিরা নীলকুঠিগুলির আক্রমণ করে আগুন জ্বালিয়ে দেয় এবং ঐক্যবদ্ধভাবে নীলকরদের আক্রমণ প্রতিরোধের চেষ্টা চালায়। 36 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য হল 1, প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। 2, সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে। 3, ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক কোনো ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। 37, আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? উত্তর, এই উপন্যাসের কাহিনী 1773 খ্রিস্টাব্দে সংগঠিত উত্তরবঙ্গের ফকির সন্ন্যাসী গণ আন্দোলনের উপর ভিত্তি করে রচিত। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন। পরবর্তীকালে ভারতীয় স্বদেশপ্রেমীরা বন্দে মাতরম বাক্যটি জাতীয়তাবাদী স্লোগান হিসেবে গ্রহণ করে। 38, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 বিদ্রোহকে সমর্থন করেনি? উত্তর,
আধুনিক শিক্ষিত বাঙালি সমাজ 1857 বিদ্রোহকে সমর্থন করেনি, কারণ তারা বিশ্বাস করেছিল যে ব্রিটিশ শাসন ভারতকে আধুনিকীকরণে সাহায্য করবে। তারা পুরাতন শাসক ও প্রধানদের প্রতি সহানুভূতিশীল ছিল। 39 নম্বর প্রশ্ন, বাংলা লাইনোটাইপ পরিবর্তনের গুরুত্ব কী? উত্তর, নান্দনিক আবেদন। লাইনোটাইপ মিউটেশন বাংলা লিপির নান্দনিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। লেখার দক্ষতা, এর ব্যবহার একটি শব্দ লেখার জন্য প্রয়োজনীয় আনুভূমিক স্থান হ্রাস করতে সহায়তা করে। মাদারিপাশি কে ছিলেন? উত্তর, মাদারিপাশি ছিলেন ভারতীয় কৃষক আন্দোলনের একজন নেতা। 41 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম করো। উত্তর, বিবেকানন্দ অনেকগুলি বই রচনা করেন, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, মদীয় আচার্যদেব, ভারতে বিবেকানন্দ। 42 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে সামিল হয়ে কপালে ও দুই হাতে গুলিবিদ্ধ হন, তাও তিনি বন্দে মাতরম ধ্বনি দিতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা হাতে সামনে এগিয়ে চলেন, তাই মাতঙ্গিনী হাজরা স্মরণীয় হয়ে আছেন। দেশবন্ধু এবং দেশপ্রিয় নামে কারা পরিচিত ছিলেন? উত্তর, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তিনি দেশপ্রিয় নামে পরিচিত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। 40 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইনে 1947 কি বলা হয়েছে? উত্তর, আইনটি ভারতকে একটি সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। এটি ধর্মীয় পার্থক্যের ভিত্তিতে ভারতীয় রাষ্ট্রকে ভারত ও পাকিস্তানের দুটি পৃথক আধিপত্য বিভক্ত করার বিধানও করেছিল। ভারতের জন্য সেক্রেটারি অব স্টেটের পদ বিলুপ্ত করা হয়। 45 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির দলিল বলতে কী বোঝো? উত্তর, দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল তৈরি করেছিলেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা ভারতভক্তির দলিল। দেশীয় রাজ্যগুলিকে ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে ভারতভক্তি দলিলে স্বাক্ষর করানো হলে ভারত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। 46, নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কী? উত্তর, নারী ইতিহাস চর্চার উল্লেখযোগ্য উদ্দেশ্য হল প্রথমত সভ্যতার ইতিহাসে রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নারীদের ভূমিকা তুলে ধরা। দ্বিতীয়ত লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠায় এই ইতিহাস চর্চায় ইতিবাচক ভূমিকা গ্রহণ করা। 47, সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, সংবাদপত্র সাধারণত দৈনিক বা সাপ্তাহিক প্রকাশিত হয় এবং বর্তমান ঘটনাবলী, খবর, রাজনৈতিক বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য প্রদান করে। অন্যদিকে সাময়িক পত্র সাধারণত মাসিক বা ত্রৈমাসিক প্রকাশিত হয় এবং এটি বিশেষ বিষয়বস্তু, গবেষণা, সাহিত্য এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে আলোচনা করে। 48, ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? উত্তর, আন্দোলনের ব্যাপক সমর্থনের অভাব ছিল, বুদ্ধিজীবী বৃত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই সময়ের রক্ষণশীল সামাজিক অবস্থার কারণে সীমিত ব্যবহারিক প্রভাব ছিল। 49, মানবতা জাগরণে শ্রীরামকৃষ্ণদেবের অবদান কী? উত্তর, শ্রীরামকৃষ্ণ মনে করতেন যে প্রতিটি মানুষই অনন্ত শক্তির অধিকারী। তিনি মানুষের চরম ভোগবাদ ও আভিজাত্যের বিরোধিতা করে মানব সেবা ও মানব কল্যাণের আদর্শ প্রচার করেন। তার মানবতাবাদী আদর্শের প্রচারের ফলে সমাজের জাতপাতের বেড়াজাল ভেঙে যায়। 50, কেনারাম ও বেচারাম কী? উত্তর, বহিরাগত ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে কৃষিপণ্য কিনত তখন বেশি ওজনের বাটখারা ব্যবহার করত। এই বাটখারা কেনারাম নামে পরিচিত। আবার ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে লবণ, চিনি প্রভৃতি ভোগ্যপণ্য বিক্রয় করত তখন কম ওজনের বাটখারা ব্যবহার করত। এই ধরনের কম ওজনের বাটখারাকে বলা হতো বেচারাম। সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 19 শতকের দ্বিতীয়ার্ধে শিক্ষার প্রসার, সংস্কার ইত্যাদির ভিত্তিতে ভারতে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে থাকে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, জমিদার সভা, জাতীয় কংগ্রেস ইত্যাদি। তাই 19 শতকে ঐতিহাসিক অনিলশীল সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। শ্রীরামপুর ত্রয়ী কারা? উত্তর, উইলিয়াম কেরি মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এদের তিনজনকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 53, বারদৌলি সত্যাগ্রহের গুরুত্ব কী ছিল? উত্তর, 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি উল্লেখযোগ্য পর্ব, যা ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড়কে চিহ্নিত করে। এটি সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্ব ছিল এবং এটি ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে অহিংস প্রতিরোধের জন্য স্মরণীয়। 54, আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? উত্তর, এই উপন্যাসের কাহিনী 1773 খ্রিস্টাব্দে সংঘটিত উত্তরবঙ্গের ফকির সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে রচিত। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন। পরবর্তীকালে ভারতীয় স্বদেশপ্রেমীরা বন্দে মাতরম বাক্যটি জাতীয়তাবাদী স্লোগান হিসেবে গ্রহণ করে।
৫৫ বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের অংশগ্রহণের প্রকৃতি কেমন ছিল? উত্তর, সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের ১৯০৫ খ্রিস্টাব্দ বঙ্গভঙ্গের প্রতিবাদে সারা বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠলে নারীরা দলে দলে এতে সামিল হয়। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী বয়কট ও জাতীয় শিক্ষা আন্দোলনে তারা সক্রিয়ভাবে অংশ নেয়। রশিদ আলী দিবসের তাৎপর্য কী? উত্তর, তাৎপর্য, রশিদ আলী দিবসের বেশ কিছু তাৎপর্য ছিল, যেমন প্রথমত আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন, এটা ছিল আলীর প্রতি অন্যায় বিচারের বিরুদ্ধে একটি সফল প্রতিবাদ। দ্বিতীয়ত আন্দোলন ছিল মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি ও ভারতের জাতীয় কংগ্রেসের ঐক্যবদ্ধ আন্দোলন। ৫৭ উদ্বাস্তু কাদের বলা হতো? উদ্বাস্তু কথাটির অর্থ হলো বাস্তুহারা বা ভূমিহীন, যার নিকট কোনো ভিটে মাটি বা নির্দিষ্ট আশ্রয়স্থল নেই তাদের উদ্বাস্তু বলে। উদ্বাস্তু কথাটি ব্যাপক হারে ব্যবহৃত হয় শরণার্থীদের ক্ষেত্রে, যারা নিজেদের দেশে অত্যাচারের শিকার হয়ে ভিটেমাটি ছেড়ে অন্য দেশে এসেছে। ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কী? উত্তর, ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্বগুলি হলো, প্রথমত, সংবাদপত্র কীভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়। দ্বিতীয়ত, ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে। ৫৯ নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? উত্তর, সরকারি নথিপত্র বলতে সরকার কর্তৃক তৈরি, ব্যবহৃত এবং সংরক্ষিত যে কোনো লিখিত বা মুদ্রিত তথ্যকে বোঝায়। এটি একটি ব্যাপক ধারণা যার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ৬০ মেকলে প্রতিবেদন কি? উত্তর, টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে ১৮৩৫ খ্রিস্টাব্দের ২রা ফেব্রুয়ারি বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন, যা মেকলে মিনিট বা মেকলে প্রতিবেদন নামে পরিচিত। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর, এই মিশনারিদের প্রধান উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার প্রচার এবং খ্রিস্টান ধর্মের প্রচার। মিশনারিদের একটি প্রধান কাজ ছিল ভারতীয় সমাজে খ্রিস্টান ধর্মকে প্রবর্তন করা। ৬২ কোল বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো। উত্তর, কোল বিদ্রোহের কারণগুলি হল, প্রথমত, ছোটনাগপুর অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক উচ্চ হারে রাজস্ব বৃদ্ধি, জমিদার মহাজন ব্যবসায়ীদের শোষণ ছিল কোল বিদ্রোহের মূল কারণ। দ্বিতীয়ত, অন্য কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দেশি মদের উপর কর বসানো, কোলদের ঐতিহ্য বিরোধী আফিম চাষ করতে বাধ্য করা, বেগার খাটানো, নারীদের সম্মানহানি হওয়া। ৬৩ তিতুমিরের সেনাপতি ও প্রধানমন্ত্রীর নাম কী ছিল? উত্তর, তিতুমিরের প্রধানমন্ত্রী নিযুক্ত হন মঈনুদ্দিন নামক একজন জোলা, সেনাপতি নিযুক্ত হন গোলাম মাসুম। তিতুমিরের সমস্ত পদাধিকারী ছিলেন দরিদ্র কৃষক পরিবারের অন্তর্গত। ৬৪ ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, জমিদার সভা ১৮৩৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদার সভা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক যুগে বাংলার জমিদারদের দ্বারা গঠিত একটি রাজনৈতিক সংগঠন এবং সভার প্রাথমিক উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের নীতির বিরুদ্ধে জমিদারদের স্বার্থ এবং অধিকার রক্ষা করা। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল একটি আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র তৈরি করা, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক, ভাষা ও ধর্মের মানুষের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটি একটি সৃজনশীল ও মুক্ত চিন্তার পরিবেশ তৈরি করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ৬৬ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? উত্তর, গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে সরকার ১৯২৬ খ্রিস্টাব্দে ৩০% রাজস্ব বৃদ্ধির কথা ঘোষণা করলে এখানকার কৃষকরা ক্ষুব্ধ হয়ে কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ১৯২৮ খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়? ছাত্র আন্দোলন ধ্বংস করার উদ্দেশ্যে কার্লাইল সার্কুলার এর দ্বারা সরকার ছাত্রদের মিটিং, মিছিল ও সভা সমিতি নিষিদ্ধ করা হয় এবং বন্দে মাতরম ধ্বনিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই দমনমূলক ঘোষণার বিরুদ্ধে ছাত্রদের উদ্যোগে অ্যান্টি সার্কুলার সোসাইটি নভেম্বর ১৯০৫ গড়ে ওঠে। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? উত্তর, ১৯৫৩ খ্রিস্টাব্দের ২৯শে ডিসেম্বর ভারত সরকার ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। এই রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন এইচ.এন. কুঞ্জুরু, ফজল আলী এবং কে.এম. পানিক্কর। ৬৯ নম্বর প্রশ্ন, ১৯৫০ খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, নেহেরু লিয়াকত চুক্তি ১৯৫০ সালে স্বাক্ষরিত হয়েছিল মূলত ভারত এবং পাকিস্তানের মধ্যে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার জন্য। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সরকার তাদের নিজ নিজ দেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। ব্রাহ্মিকা পদ্ধতি কি? উত্তর, ব্রাহ্মিকা পদ্ধতি হলো বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পরার পদ্ধতি, যা মূলত অবাঙালিদের কুচি পদ্ধতিতে শাড়ি পরার বিবর্তিত রূপ। এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড় হয়, কোমর, বুক, পিঠ সর্বত্র হয়ে ওঠে টান। বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতেই শাড়ি পরেন। ১৯ শতকের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মেয়েরা প্রথম শাড়ি পরার এই পদ্ধতি চালু করেছিলেন।
তিন আইন কি? ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে 1872 সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে এবং বিধবা বিবাহ এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়। যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার এই ঘোষণা জারি করে তাকে তিন আইন বলে। 72 কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয়? এর বর্তমান নাম কি? উত্তর, ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম হেয়ার স্কুল। রানী শিরোমণি কে? উত্তর, মেদিনীপুরের রানী শিরোমণি চোয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী। এই চোয়াড় বিদ্রোহে অসামান্য অবদানের জন্য রানী শিরোমণি বিখ্যাত। 74 কে কাদের বাউল বা পাগলপন্থী ধর্মে দীক্ষিত করে? তাদের সাম্যবাদী আদর্শে দীক্ষিত করে। উত্তর, ফকির করিম শাহ গারো উপজাতির মানুষদের বাউল বা পাগলপন্থী ধর্মে দীক্ষিত করে তাদের সাম্যবাদী আদর্শে দীক্ষিত করে। 75 শান্তিনিকেতন আশ্রম কি? উত্তর, শান্তিনিকেতন আশ্রম রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কমপ্লেক্স। এটি শিল্প, শিক্ষা এবং আধ্যাত্মিকতার অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। 76 জাইলোগ্রাফি কি? উত্তর, জাইলোগ্রাফি হলো এক ধরনের মুদ্রণ পদ্ধতি। মুদ্রণ ব্যবস্থা বা ছাপাখানায় ব্যবহৃত ব্লক ভিত্তিক এই পদ্ধতিতে কাঠ বা পাথরের ব্লক ব্যবহার করা হয়। 77 কবে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর, 1936 সালে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। এই সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। 78 প্রথম কোন ভারতীয় নারী জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং কবে? উত্তর, সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তিনি 1925 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 79 দলিত কাদের বলা হয়? উত্তর, দলিত শব্দের দ্বারা ভারতের এমন কিছু জাতিগত গোষ্ঠীকে বোঝানো হয় যারা সচরাচর নিপীড়িত, অনগ্রসর জাতিরূপে চিহ্নিত। সংস্কৃত এবং হিন্দি ভাষায় দলিত শব্দের অর্থ হচ্ছে ভগ্ন বা ছিন্ন ভিন্ন। 80 1950 খ্রিস্টাব্দে কেন দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন, উভয় দেশের উদ্বাস্তুদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়া উদ্বাস্তুদের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়া, অপহৃত উদ্বাস্তু নারীদের ফিরিয়ে দেওয়া এবং সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা প্রভৃতি উদ্দেশ্যে 1950 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। 82 আধুনিক ভারতের ইতিহাস চর্চা উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে সরকারি নথিপত্রে বেশ কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। 1 এই নথিপত্রগুলি পুলিশ ও গোয়েন্দাদের বা সরকারি আধিকারিকদের দ্বারা রচিত হতো বলে এই ধরনের লেখাগুলি সরকারি নীতির প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন জানাতো। 2 এই ধরনের নথিপত্রে সাধারণ মানুষ বা বিদ্রোহী জনগণের মনোভাবটি অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে। 83 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? উত্তর, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কারণ 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব ইংরেজ ইস্ট ইয়র্ক ক্লাবকে পরাজিত করে আইএফএ শিল্ড জয় করে। এবছরই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। 84 আত্মজীবনের স্মৃতিকথা বলতে কী বোঝো? উত্তর, আত্মজীবনী হলো একজন ব্যক্তির জীবনের একটি বিস্তৃত বিবরণ যা সেই ব্যক্তির লেখা, যেখানে স্মৃতিকথা হলো একজন ব্যক্তির জীবনের একটি নির্দিষ্ট দিকের স্মৃতি যা সেই ব্যক্তির দ্বারা লেখা। 85 কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? উত্তর, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন কারণ তিনি ছিলেন ব্রিটিশ ভারতে প্রথম দুজন নারী স্নাতকের একজন। ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। 86 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? উত্তর, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থতার কারণ 1 সুযোগ্য নেতৃত্ব ও নেতাদের অভিজ্ঞতার অভাব এবং সাংগঠনিক দুর্বলতা। 2 সঠিক পরিকল্পনার অভাব ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা। 3 আদর্শহীনতা এবং সাম্প্রদায়িক অনৈক্য। 87 নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? উত্তর, খ্রিস্টান মিশনারিরা নীল বিদ্রোহের প্রথম বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইংল্যান্ডের চার্চ মিশনারি সোসাইটির 3 জন সদস্য, জার্মান মিশনারির বমভাইটস, ফ্রেডেরিক সুর, জেজি লিংকে, সর্বোপরি জেমস লং এর ভূমিকা গুরুত্বপূর্ণ। জেমস লং দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ প্রকাশ করে ব্রিটিশ পার্লামেন্টের নজরে আনার চেষ্টা করেন নীল চাষিদের দুর্দশার কথা। 88 মহারানী ঘোষণাপত্র প্রকৃত উদ্দেশ্য কী ছিল? উত্তর, মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য হলো 1 প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। 2 সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে। 3 ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক কোনো ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। 89 চার্লস উইলকিন্স কে ছিলেন? উত্তর, চার্লস উইলকিন্স ছিলেন একজন ইংরেজ মুদ্রাকার, প্রাচ্য ভাষাবিদ এবং কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বাংলা এবং ফরাসি মুদ্রাক্ষরের আধুনিক আকৃতির উদ্ভাবক। 90 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর নারী সমাজ কেন অরন্ধন দিবস পালন করে?
উত্তর 1905 সালের 16 অক্টোবর বাংলার নারী সমাজ অরন্ধন পালন করে, কারণ এটি ছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ। এই দিনে নারীরা অরন্ধন করে তাদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করে। 91 ননিবালা দেবী স্মরণীয় কেন? উত্তর ননিবালা দেবী স্মরণীয় কারণ এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে তিনি বিপ্লবীদের আশ্রয় দেন ও গোপনে অস্ত্র সরবরাহ করতেন, এই জন্য তার জেল হয়। 2 জেলে থাকাকালীন অকথ্য অত্যাচার সত্ত্বেও তিনি বিপ্লবীদের কোনো গোপন তথ্য প্রকাশ করেননি। হান্টার কমিশনের 2টি সুপারিশ লেখো। উত্তর লর্ড রিপন ভারতের তৎকালীন গভর্নর জেনারেল স্যার উইলিয়াম হান্টারের সভাপতিত্বে 1882 সালের 3রা ফেব্রুয়ারি প্রথম ভারতীয় শিক্ষা ও কমিশন নিযুক্ত করেন, এবং হান্টার কমিশনের সুপারিশগুলো হলো নীতি ও পন্থা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা, মুসলিম শিক্ষা, নারী শিক্ষা। দিকু কাদের বলে? উত্তর উপজাতি অধ্যুষিত এলাকায় ইংরেজদের আশ্রিত জমিদার, জোতদার, মহাজন ইত্যাদি মধ্যস্বত্বভোগী প্রবেশ করে আদিবাসীদের শোষণে নিপীড়ন চালাতো। বহিরাগত এই মধ্যস্বত্বভোগীদের সাঁওতালরা দিকু বলতো। 94 বাংলার ওয়ার্ড টাইলার কাদের বলা হয়? নীল বিদ্রোহের সময় দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসকে বাংলার ওয়ার্ড টাইলার বলা হতো। এলবার্ট বিল কি? উত্তর এলবার্ট বিল ছিল একটি বিল যা ব্রিটিশ ভারতের ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের 9 ফেব্রুয়ারি 1883-তে প্রবর্তিত হয়েছিল, যাতে বলা হয়েছিল যে অশ্বেতাঙ্গ বিচারকরা শ্বেতাঙ্গবাদী বা বিবাদীদের মামলায় তত্ত্বাবধান করতে পারেন। 3-8 দেশীয় সংবাদপত্র আইন কি? উত্তর সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল লর্ড লিটন দেশীয় পত্রপত্রিকার কণ্ঠরোধ করার সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে তিনি 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 জারি করেন। 3-9 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 1917 খ্রিস্টাব্দে আচার্য জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এবং বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য হল বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও প্রসার ঘটানো। এটি একটি গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে বিজ্ঞানী ও গবেষণার বিভিন্ন প্রকল্পে কাজ করেন। দলিত কাদের বলে? দলিত শব্দের দ্বারা ভারত এর এমন কিছু জাতি। চৌরি চৌরার ঘটনা কি? 1922 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলা চৌরি চৌরা নামক স্থানে ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবকের উপর পুলিশ অকথ্য অত্যাচার করে। পুলিশ বিনা প্ররোচনায় জনতার উপর গুলি চালায়, ফলে উত্তেজিত জনতা চৌরি চৌরা থানায় আগুন ধরিয়ে দেয়। 22 জন পুলিশ কর্মী মারা যায়। এই ঘটনা চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। তারকনাথ পালিত স্মরণীয় কেন? উত্তর 1906 খ্রিস্টাব্দের 25 জুলাই তারকনাথ পালিতের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, এই কারণে তিনি আজও স্মরণীয়। অপারেশন পোলো কি? উত্তর 1948 সালের সেপ্টেম্বরে ভারতের সদ্য স্বাধীন প্রজাতন্ত্র হায়দ্রাবাদের প্রিন্সলি স্টেটের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন চালায়, যাকে অপারেশন পোলো বলা হয়। 1947 সালে ব্রিটিশরা ভারত ত্যাগ করার পর হায়দ্রাবাদের নিজামের ভারতে যোগদান করতে অস্বীকার করার ফলে অপারেশনটি হয়েছিল। রাজাকার বাহিনী কি? উত্তর দেশীয় রাজ্য হায়দ্রাবাদের 85% ছিল হিন্দু, অথচ হায়দ্রাবাদের শাসক নিজাম ওসমান আলী খান ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি ছিলেন না। তাই তিনি কাসিম রিজভী নামক একজন উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির প্রভাবাধীনে একটি উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গড়ে তোলেন, যা রাজাকার নামে পরিচিত। এই বাহিনী হায়দ্রাবাদের অভ্যন্তরে হিন্দু জনসাধারণ অত্যাচার করত এবং হায়দ্রাবাদকে পাকিস্তানের অন্তর্ভুক্তির জন্য জনমত গড়ে তোলার চেষ্টা করত। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? উত্তর আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ প্রথমত এই ইতিহাসের মাধ্যমে অনালোকিত বিশেষ স্থানের পারিবারিক ও লোক পরম্পরার ইতিহাস, শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির ইতিহাস জানা সম্ভব। দ্বিতীয়ত আঞ্চলিক ইতিহাস যেহেতু একটি অঞ্চলের যেমন গ্রামের বা শহরের ইতিহাস, তাই এই ইতিহাসের পরিসর সীমিত, কিন্তু বৃহত্তর জাতীয় ইতিহাস স্থানিক ইতিহাসের উপরে প্রভাব ফেলে। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? সংবাদপত্র সাধারণত দৈনিক বা সাপ্তাহিক প্রকাশিত হয় এবং বর্তমান ঘটনাবলী, খবর, রাজনৈতিক বিশ্লেষণ ও অন্যান্য তথ্য প্রদান করে। অন্যদিকে সাময়িক পত্র সাধারণত মাসিক বা ত্রৈমাসিক প্রকাশিত হয় এবং এটি বিশেষ বিষয়বস্তু, গবেষণা, সাহিত্য এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে আলোচনা করে। ওডের নির্দেশনামা কি? উত্তর ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য এবং ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে গুরুত্ব দিয়ে 1854 খ্রিস্টাব্দে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার উডস যে নির্দেশনামা জারি করেন তাকে ওডের নির্দেশনামা বা ওডের ডিসপাস বলা হয়। ভারত মাতার চিত্রের বৈশিষ্ট্য কী? উত্তর ভারত মাতার চিত্রটির মধ্যে ছিল সমস্ত ভারতের বৈশিষ্ট্য, যেমন চিত্রটি ভারত মাতার 4 হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা, শ্বেতবস্ত্র পরিধান। চিত্রটি এই রূপের কারণে খুব সহজেই ভারতবাসীর ভারতীয় সভ্যতা সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছিল। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর
1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা করা। রম্পা বিদ্রোহ কি? 1922 থেকে 24 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকায় রম্পা উপজাতির কৃষকরা আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে বিদ্রোহ করে। এটি ইতিহাসে রম্পা বিদ্রোহ নামে পরিচিত। দুকড়ি দেবী কে ছিলেন? দুকড়িবালা দেবী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন নারী বিপ্লবী। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলার প্রথম দিকে নারী বিপ্লবীদের মধ্যে অন্যতম। ব্রিটিশ শাসক দ্বারা তিনিই প্রথম সশ্রম কারাদণ্ড প্রাপ্ত নারী ছিলেন। পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? 1947 খ্রিস্টাব্দে দেশভাগ হওয়ার পর থেকে পাকিস্তানে প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয়। ভারত সরকার প্রথম 5 বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এই জন্য 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ বলা হয়। দ্বার কমিশন কেন গঠন করা হয়েছিল? 1948 সালের 17 জুন গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলিকে পুনর্গঠিত করা উচিত কিনা তা সুপারিশ করার জন্য দ্বার কমিশন গঠন করার সিদ্ধান্ত নেন। ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা। ইন্টারনেট ব্যবহারের সুবিধা, বিভিন্ন গবেষণা সংক্রান্ত নিত্য নতুন বহু তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায়। 2, ইন্টারনেটে প্রশ্ন লিখে সহজে সরাসরি উত্তর পাওয়া যায় বা তথ্যগুলি সম্পর্কে সহজে অবহিত হওয়া যায়। অসুবিধা, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা হলো ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনেক সময় অসম্পূর্ণ থাকে। অনেক ক্ষেত্রে ইন্টারনেটের অসত্য বা অর্ধসত্য তথ্য গবেষণার গুণগত মান কমিয়ে দেয়। বামাবধিনী সভা কে কোন বছর প্রতিষ্ঠা করেন? উমেশচন্দ্র দত্ত কয়েকজন তরুণ ব্রাহ্মণকে নিয়ে 1863 খ্রিস্টাব্দে বামাবধিনী সভা প্রতিষ্ঠা করেন। 1813 সনদের শিক্ষা বিষয়ে কী বলা হয়েছিল? উত্তর, ব্রিটিশ পার্লামেন্ট 1813 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে ঘোষণা করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে। কার শাসনকালে কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল? ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর শাসনকালে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। বন বিভাগ ও প্রথম ভারতীয় অরণ্য আইন কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে। এরপর 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়। রংপুর বিদ্রোহ কোন বছর কার বিরুদ্ধে হয়? 1783 খ্রিস্টাব্দে কোম্পানির ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুরের কৃষকদের বীরত্বপূর্ণ সংগ্রাম সংগঠিত হয়েছিল। খুদকাটি প্রথা কি? খুদকাটি কথার অর্থ ছিল জমির যৌথ মালিকানা। এই প্রথা অনুযায়ী মুন্ডারা দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধভাবে জমির যৌথ মালিকানা ভোগ করত। কিন্তু ভারতে ব্রিটিশ শাসনের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আদিবাসীদের পুরনো ভূমি ব্যবস্থার অবসান ঘটে এবং সেখানে জমি জরিপ ও ব্যক্তিগত মালিকানার আবির্ভাব হয়। মার্জিত বাংলা অক্ষরের টাইপ ও লাইনোটাইপ কে তৈরি করেন? মার্জিত বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন পঞ্চানন কর্মকার এবং বাংলা হরফে লাইনোটাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদ উদ্দেশ্য ছিল 1, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষানীতির বিরোধিতা করা। 2, দেশের প্রয়োজনে স্বদেশী ধাঁচে এক বিকল্প শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। হালি প্রথা কোথায় প্রচলিত হয়েছিল? জমিদারের জমিতে চাষি কর্তৃক বিনা পারিশ্রমিকে নিজের গরু লাঙল দ্বারা আবাদ করে দেওয়াকে হালি প্রথা বলা হয়। এই প্রথা উত্তরপ্রদেশে বহুল প্রচলিত ছিল। সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে কেন ঘোষণা করেছিলেন? ভারতে ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ব্রিটিশ সরকার সংখ্যালঘু সাম্প্রদায়িক শক্তিকে মদতদানের নীতি নেয়। এই প্রচেষ্টার পরিণতি স্বরূপ ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারার নীতি ঘোষণা করেন। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর মিশনের উইলিয়াম ওয়ার্ড কেরি, জোসুয়া মার্সওয়ান, উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। পাইকান জমি কি? মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম অঞ্চলের পাইকরা বেতনের পরিবর্তে জমিদারদের কাছ থেকে যে নিষ্কর জমি লাভ করে তা পাইকান জমি নামে পরিচিত। কোম্পানি সরকার ও জমির ওপর রাজস্ব ধার্য করলে পাইকরা জমিদারদের সঙ্গে বিদ্রোহ অংশগ্রহণ করে। 3 কাঠিয়া প্রথা কি? ভারতবর্ষে বিহারের চম্পারণ এলাকায় প্রতি বিঘা জমিতে অর্থাৎ 20 কাঠা জমি 3 কাঠাতে কৃষকরা নীল চাষ করতে বাধ্য ছিলেন। এই প্রথা 3 কাঠিয়া প্রথা নামে পরিচিত। এই প্রথার বিরুদ্ধে মহাত্মা গান্ধী 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন। হালি প্রথা কি? হালি প্রথা গুজরাটের সুরাট জেলায় বিশেষ করে সুরাটের বারদৌলি তালুকে চালু ছিল। হালি প্রথা অনুসারে বারদৌলির নিম্নবর্ণের কালিপ্রাজ শ্রেণীভুক্ত কৃষকরা উচ্চ বর্ণের জমি মালিকদের অধীনে শ্রমিকের কাজ করত। ভগিনী সেনা কি? ভারত ছাড়ো আন্দোলনকালে বাংলার মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠার পাশাপাশি গ্রামীণ মহিলারা ব্রিটিশ বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালানোর জন্য নারী সংগঠন প্রতিষ্ঠা করে। এই সংগঠন ভগিনী সেনা নামে পরিচিত। ভগিনী সেনা অনেক নারী জেলবন্দী হন, 84 জনের বেশি নারী ধর্ষিতা হন। লক্ষ্মী স্বামীনাথন স্মরণীয় কেন?
লক্ষ্মী স্বামীনাথন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রানী ব্রিগেডের ক্যাপ্টেন বা প্রধান নেত্রী। তিনি নিজের ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে দেশের মুক্তি সংগ্রামের আত্মনিয়োগ করেন। ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন কি? 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের পর দেশীয় রাজ্য ভারত সরকারের একটি চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়। এই চুক্তিপত্র দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অব সাকসেশন নামে পরিচিত। বীণা দাস বিখ্যাত কেন? বীণা দাস ছিলেন ভারতের মুক্তি সংগ্রামে অন্যতম গুরুত্বপূর্ণ বিপ্লবী নেত্রী। তিনি 1932 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতারত অবস্থায় গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালান, কিন্তু তার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও দলিত হিন্দু নেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। অপারেশন পোলো কি? অপারেশন পোলো ছিল একটি সামরিক অভিযান যেখানে জেনারেল JN চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে অভিযান শুরু করে। ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজটি 1800 সালের 10 জুলাই কলকাতা ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি লর্ড ওয়েলেসলির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনকে মসৃণ ও দ্রুত করার জন্যে ব্রিটিশ অফিসারদের ভারতীয় ভাষা শেখানো। হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? হাজী মোহাম্মদ মহসিন ছিলেন 19বিংশ শতকের বাংলার একজন প্রখ্যাত মুসলিম জনহিতৈষী, ধার্মিক, উদার ও জ্ঞানী ব্যক্তি। তার নিজের দানশীলতার ও মহৎ গুণাবলীর জন্য দানবীর খেতাব পেয়েছিলেন। বটতলা প্রকাশনে কি? 19 শতকে ছাপাখানা জগতে 1840 থেকে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে কলকাতার চোরবাগান, শোভাবাজার, দর্জিপাড়া, জোড়াসাঁকো প্রভৃতি স্থান জুড়ে যেসব প্রকাশনা চলত তা বটতলা প্রকাশনা নামে পরিচিত। সস্তায় বিচিত্র বিষয় ও বিচিত্র রকমের ধর্মকথা, অশ্লীল কথাযুক্ত বাংলা বই ছাপা ছিল এর বিশেষ বৈশিষ্ট্য। দামিন-ই-কোহ কি? দামিন-ই-কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ, রাজমহল পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশ নিয়ে গঠিত অঞ্চল এই নামে পরিচিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা তাদের আদি বাসভূমি ছোটনাগপুর, হাজারিবাগ, বাঁকুড়া বীরভূমের বিস্তীর্ণ অঞ্চল ছেড়ে রাজমহল পার্বত্য অঞ্চল সহ মুর্শিদাবাদের কিছু অংশ বসবাস করতে শুরু করে। তারাই অঞ্চলের নাম দেন দামিন-ই-কোহ। JVP কমিটি কি? উত্তর: যদি ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয় তবে ভারত আরও বিস্তৃত সমস্যার মুখোমুখি হতে পারে। এই পরিস্থিতিতে 1948 সালের ডিসেম্বরে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টবী সীতারামাইয়া নামে 3 জনের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। এই কমিটি JVP কমিটি নামে পরিচিত। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের সংজ্ঞা দাও। বিদ্রোহ: কোনো প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠীর আন্দোলন সাধারণভাবে বিদ্রোহ নামে পরিচিত। অভ্যুত্থান: কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে নিজ গোষ্ঠীর একাংশের সংগ্রাম সাধারণভাবে অভ্যুত্থান নামে পরিচিত। বিপ্লব: কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত ব্যাপক আমূল পরিবর্তনকে বিপ্লব বলা হয়। উজলি-পরাজ ও কালিপ্রাজ কাদের বলা হতো? বারদৌলিতে উচ্চবর্ণের মানুষকে বলা হতো উজলি-পরাজ বা শ্বেতাঙ্গ এবং নিম্নবর্ণের দরিদ্র মানুষদের বলা হতো কালিপ্রাজ বা কৃষ্ণাঙ্গ। কালিপ্রাজ কৃষকরা উজলি-পরাজ জনগোষ্ঠীর দ্বারা সীমাহীন শোষণ ও অবজ্ঞার শিকার হতো।